পূর্ণতা এক চমৎকার গন্তব্য। হাজারো প্রতিবন্ধতাকে পেরিয়ে তবে প্রাপ্তি হিসেবে ঠাঁই মিলেছে এখানটায়। তুরাব এবং ইসরাত পেরেছে এই মহাযুদ্ধ জয়ী হতে, যার ফলস্বরূপ তাদের দীর্ঘ 7 বছরের ভালোবাসার পরিশেষে বৈধতা স্মরণক্ষণে লিপিবদ্ধ হয়েছে। কবুল বলা শেষ হতেই চারপাশ থেকে উল্লাস ধ্বনি শোনা যায়। তীব্র শব্দে ফারজানার কোলে থাকা ছোট্ট ফারসাত গলা ফাটিয়ে কেঁদে ওঠে। বাচ্চাটা একদমই ভিড়ভাট্টা সহ্য করতে পারে না। উচ্চ শব্দ হলে তো কেঁদে কুটে একেবারে নাজেহাল হয়ে যায়। ছেলেকে কাঁদতে দেখে ফারজানা ব্যস্ত হয়ে পড়ে। তার পাশে দাঁড়ানো প্রিমা ধীর স্বরে বলে, সাদবাবুর কি হয়েছে বুবু? ফারজানা ব্যস্ত ভঙ্গিতে ছেলের পিঠে চাপড় দিতে দিতে বলে, আশেপাশে অতিরিক্ত শব্দের কারণে এরকম করছে। অনেকক্ষণ ধরে ওকে খাওয়ানো হয়নি, হয়তো ক্ষুধা লেগেছে। প্রিমার কপালে ভাঁজ পড়ে। এদিকে ওদিকে চেয়ে শান এবং রাজকে খুঁজলেও তাদের দেখতে পায় না। বাধ্য হয়ে আশিয়ানকে কল দিতে দিতে বলে, তুমি বরং ওকে নিয়ে সেকেন্ড ফ্লোরের 203 নম্বর রুমে যাও। ওটা আমাদেরই বুক করা রুম, সমস্যা হবে না। ফারজানা একটু ইতস্তত করে বলে। আমি একা যাবো? ফারসাদ তখনও গলা ফাটিয়ে কাঁদছে। ক্রমাগত কান্না করার কারণে টকটকে ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে। শ্বাস আটকে ফেলেছে রীতিমতো। প্রিমা বেচারার অবস্থা দেখে তাড়া দিয়ে বলল, আমিও যেতাম সাথে, কিন্তু এই দিকটায় না থাকলে সমস্যা হবে। বাড়ির বড় বউ বিধায় দায়িত্বের ভারটা তো বিশাল। তুমি নিশ্চিন্তে যাও, আমি রাজভাইয়াকে ইনফর্ম করে দিচ্ছি। ফারজানা প্রিমার থেকে চাবি নিয়ে ঘরের দিকে গেল। চলতি পথে মনে মনে ইস্ত্রিয়াসকে বোকা দিতে ভুলল না অবশ্য। ভিড় থেকে বেরিয়ে আসায় ফারসাতও ততক্ষণে কান্না থামিয়েছে। ফারজানার কাঁধে মাথা ফেলে ফুপাচ্ছিল কেবল। ফারজানা ভীষণ খারাপ লাগছে ছেলের অবস্থা দেখে। করিডোরের বিষয়টা নিয়ে ব্যস্ত ছিল ইস্ত্রিয়াস আর আশিয়ান। তন্মধ্যে প্রিমার কল আসায় আশিয়ান সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে ইস্তিরাজকে পাঠিয়ে দেয়। বউ বাচ্চার ম্যাটার বলে ইস্তিরাজও দ্বিমত করে না। এক প্রকার ছুটে আসে দোতলায়। রিসিপশন থেকে আনা কার্ডটা সেন্সরে টাচ করতেই দরজাটা খুলে যায়। ইসরাজ ভেতরে প্রবেশ করতেই দেখে তার ছেলে আরামসে বিছানায় পড়ে ঘুমাচ্ছে। তবে তার হালকা লালচে বর্ণের মুখশ্রী দেখে বুকটা মচড়ে ওঠে। এসে কতই না কেঁদেছে তার কলিজাটা। ছেলেকে বুকে টেনে আদর করতে মন চাইলেও স্বাদের ঘুমটা এই মুহূর্তে ভাঙতে চাইল না ইসরাজ। ছেলের দুপাশে থাকা বালিশ দুটো ঠিক করে দিয়ে বউয়ের খোঁজ করতে লাগলো। পুরো ঘরটা চোখ বুলিয়ে বুঝলো তার বউ ঘরে নেই। কিছু একটা মনে পড়তেই বারান্দার দরজাটা খুলে ব্যালকনি চেক করতে গেল। ব্যাস, থমকে গেল ইস্তিরাজ। চক্ষু শীতল করার দৃশ্য দেখে বেড়ে গেল হৃদস্পন্দনের গতি। প্রিয়তমাকে চোখ ভরে দেখার জন্য নিশ্চুপে সেখানে দাঁড়িয়ে থাকে ইস্তিরাজ। আচমকা পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে চমকে পিছনে ফিরল ফারজানা। আতঙ্কে বুক ধড়ফড় করছিল তার। তবে পেছনে ফিরে শুভ্র রাঙা পাঞ্জাবি পরিহিত ইস্তিরাজকে দু হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা স্বস্তি পায়। রাগও হয় খানিকটা। তাই অভিযোগের স্বরে বলে, কে আপনি? এখানে কেন এসেছেন? বইয়ের অভিমান বুঝে মুচকি হাসে ইস্তিরাজ। হেয়ালি করে বলে, কারো অসভ্য জামাই আমি। এখানে এসেছি আমার একমাত্র বউকে আদর করতে। ফারজানা হক চকিয়ে যায় রাজের লাগামহীন কথা শুনে। চোখ পাকিয়ে বলে, কথা এড়িয়ে যেতে চাইছেন? আর কিসব বলছেন আপনি? ভালো হচ্ছে না কিন্তু। ফারজানার অপ্রস্তুত মুখটা দেখে ভীষণ হাসি পায় ইস্তিরাজের। তবুও হাসিটা চাপিয়ে রেখে জানাকে জ্বালাতে পুনরায় একইভাবে বলে, কথা এড়িয়ে যাচ্ছি না, তবে একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি। ফারসাদ আসার পরই তার একটা ভাই বোন আনার পরিকল্পনা করা উচিত ছিল। এতটা দেরি করে মোটেও ভালো করিনি। ফারজানার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। বেলাহাস মানুষটার বেলাগাম কথায় তার রাগ ও উবরে লজ্জা ভর করে চেহারায়। ইস্তেরাজ বাঁকা হাসে তা দেখে। ফারজানা চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। তবে বাসন্তী রাঙ্গা লেহেঙ্গা পরিহিত ফারজানাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছিল ইস্তেরাজ। তা দেখে ফারজানা খানিকটা অস্বস্তি নিয়ে বলে, কি দেখছেন এভাবে? ইস্তিরাজ জবাব দেয় না। ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসতে থাকে। ফারজানা নড়তে পারে না, বরং নিজের জায়গায় স্থির থাকে। ইস্তিরাজ সন্নিকটে এসে দাঁড়াতেই ফারজানার চোখে চোখ রেখে মৃদু হেসে বলে,
আমার বউয়ের সীমাহীন সৌন্দর্য। ব্যাস, ফারজানার গলা শুকিয়ে আসে। এই মোহনীয় দৃষ্টি তার বড্ড বেশি পরিচিত। এসব কথাবার্তা তার অজানা নয়। দিন দুপুরে কি শুরু করেছে এই অসভ্য লোকটা। পরিস্থিতি সামলাতে ফারজানা আমতা আমতা করে বলে, কিসব বলছে? বয়স বেড়েছে, এক বাচ্চার মা হয়েছে, স্বাস্থ্য বেড়েছে আগের তুলনায়, এখন কি আর সেই সৌন্দর্য আছে? ইস্তিরাজ এবার শব্দ করে হেসে ফেলল। ফারজানার চোরা চোখে দেখলো সেই মনোমুগ্ধকর হাসি। আসলে ভীষণ সুন্দর লাগছে লোকটাকে। সে চোখই ফেরাতে পারছে না কেন জানি। খানিকক্ষণ পর ইস্তিরাজ থামলো, হাসি থামিয়ে গভীর দৃষ্টিতে তাকালো জানার দিকে। তার মাথার টিকলিটা ঠিক করে দিতে দিতে স্পষ্ট গলায় উত্তর দিল, তোমার এক একটা পরিবর্তন আমাকে আরও একটা করে কারণ দিয়েছে, কেবল তোমার প্রতি অফসেট থাকার জন্য। বুকে আতঙ্ক ধরিয়ে দেওয়ার মতো মারাত্মক সুন্দর তুমি সুরঞ্জনা। ফারজানা চমকে তাকালো। তার দৃষ্টিতে অবিশ্বাস। একটা মানুষ কিভাবে কাউকে এতটা ভালোবাসতে পারে। ইস্তিরাজ তার দৃষ্টি উপেক্ষা করে তাকে এক হাতে বুকে জড়িয়ে নিল। চুলে মুখ ডুবিয়ে সুবাস টেনে বলল, শান্তি। অশ্রু ভেজা চোখ নিয়ে হেসে ফেলল ফারজানা। লোকটার পাগলামি দেখে না হেসে উপায় আছে। একটু দূরত্বে গেলেই ইস্তিরাজ ছটফটায়। ডিউটি শেষে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে ঠিক একই কাজ করে। কে বলে মানুষ পরিপূর্ণ সুখ পায় না? তাদের জানা উচিত ভয়ঙ্কর অতীতের রেশও কর্পূরের ন্যায় উবড়ে যায় যদি তার বাছাই করা মানুষটা সঠিক হয়। বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। বর বউকে নিয়ে খেতে বসেছে সবাই। সারা দিন কাজকর্ম শেষে একটু ফ্রি হয়েছিল আশিয়ান। তবে বিজনেসম্যানদের কি ছুটি বলে কিছু থাকে না? খেতে বসা মাত্রই অফিস থেকে ইমার্জেন্সি কল আসে আশিয়ানের। না চাইতেও সে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে ভিড় থেকে একটু বাহিরে এসে কথা বলতে থাকে ফোনে। প্রায় ঘন্টাখানেক কথা বলার পর তার ফোনে আরেকটা কল আসে। কলার আইডির নাম দেখে আশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কলটা রিসিভ করলেও ওপাশ থেকে কথা ঠিকঠাক শুনতে পায় না। নেটওয়ার্ক ইস্যু থাকায় বাধ্য হয়ে আশিয়ান ভ্যানু থেকে বেরিয়ে খানিকটা দূরে যায়। ফোনটা কানে ধরে ক্রমাগত বলতে থাকে, হ্যালো অফিসার, ক্যান ইউ হিয়ার মি? অপর পাশে থাকা ইন্সপেক্টর বিমর্ষ গলায় বলেন, ইয়েস মিস্টার আরসিয়ান, আপনারা কাইন্ডলি একটু নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন। আজ ফাঁসির রায় ছিল আশরাফ ওয়াসিদের, কিন্তু হুট করে তিনি জেল থেকে উধাও হয়ে যান। অফিসারের কথায় আশিয়ান হকচকিয়ে ওঠে। না পারতে চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কিভাবে সম্ভব? জেল থেকে কয়দি পালাই কিভাবে? অফিসার হতাশ কণ্ঠে বলেন, এটার সাথে অভ্যন্তরীণ কেউ জড়িত নিশ্চয়ই, খোঁজ করলে হয়তো পাওয়া যাবে। তবে এই মুহূর্তে আপনাদের সেফটি এনশিওর করাটা বেশি জরুরি। আশরাফ ওয়াসিদের টেরারিস্ট টিমের সাথে ভালো সম্পর্ক আছে, কখন কি ঘটিয়ে ফেলে বলা যায় না। আশিয়ানের মনে হয় তার পায়ের তলার জমি সরে গেছে। অতিরিক্ত টেনশনে সে ঘামতে থাকে। ওদিকে আশিয়ানের উত্তর না পেয়ে অফিসার বলেন, আর ইউ ওকে মিস্টার চৌধুরী? আশিয়ান শুষ্ক ঢোক গিলে বলে, আম, বাকি কথা শেষ হয় না। এর পূর্বেই বিকট একটা শব্দ শোনা যায়। আশিয়ান ব্যালেন্স হারিয়ে রাস্তায় পড়ে যায়। হাতে থাকা ফোনটা সিটকে পড়ে দূরে। কি হয়ে গেল সেটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো তার। শব্দের উৎস অনুযায়ী পেছনে তাকাতেই নজরে আসলো আগুনের স্ফুটলিঙ্গ। দাউ দাউ করে জ্বলছে কমিউনিটি সেন্টার, যেখানে শখানেক মানুষ বিয়ের দাওয়াত খেতে এসেছিল। তাদের মধ্যে তার পরিবারও ছিল। আশিয়ান প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে দাঁড়ায়। অবাক চোখে কিছুক্ষণ চেয়ে থেকে পাগলের মতো দৌড়ে যায় সেদিকে। অস্পষ্ট সুরে বলতে থাকে, আমি আসছি প্রেম, আমি আসছি। তোমাদের বাঁচাতে অপেক্ষা করবেন কিন্তু। বিশ্রী একটা স্বপ্ন দেখে ধরফুরিয়ে ঘুম থেকে উঠে বসে আশিয়ান। হাঁপাতে হাঁপাতে পিট পিটিয়ে চোখ মেলে চারপাশে তাকায়। ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে সে তার রুমে আছে। আর এটা জাস্ট একটা বাজে স্বপ্ন ছিল। মাথায় খানিকটা চাপ প্রয়োগ করতেই মনে পড়ে আশিয়ান ওয়াসিদ তো ধরা পড়েছিল 5 বছর আগেই। জেল থেকে পালানোর চেষ্টা করায় এনকাউন্টারে মৃত্যু হয় তার। আর তুরাবের বিয়েও নির্ভেজালে শেষ হয়েছিল। ঘন্টা 3 আগেই বাড়ি ফিরেছে তারা। সারাদিন যাবৎ কাজ করায় আশিয়ান ভীষণ ক্লান্ত ছিল। এই জন্যই বাসায় ফিরে শাওয়ার নিয়ে সে ঘুমিয়ে যায়। সবকিছু মনে পড়ায় আশিয়ানের হৃদস্পন্দনের গতি নর্মাল হয়। বেড সাইড টেবিলে থাকা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে অতঃপর প্রিমাকে খুঁজতে থাকে।
কিন্তু তার বউ রুমে নেই। বিষয়টা বুঝতে পেরে অতি মাত্রায় মেজাজ খারাপ হয় আশিয়ানের। হাজারবার সে প্রিমাকে বলেছে, আমি থাকাকালে রুম থেকে বের হবেন না প্রেম। অথচ এই মেয়ে শুনতেই নারাজ। বিরক্তিতে আরো বেশি মেজাজ খিস্ত্রে আসে তার। অনাবৃত দেহে একখানা টি শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে বউয়ের খোঁজে। লিভিং রুমের সোফায় চোখ বুজে গা এলিয়ে বসে আছে প্রিমা। দিন দুনিয়া অন্ধকার লাগছে তার। বিয়ের ব্যস্ততায় শরীরের দিকে নজর দেওয়া হয়নি। এখন নড়াচড়া করার শক্তিটাও পাচ্ছে না। মাথা ভার লাগছে ভীষণ, বিধায় এখানেই বসে আছে। আশিয়ান রুম থেকে বেরিয়ে দেখে তার বউ সোফায় শুয়ে আছে। প্রিমার ক্লান্ত মুখশ্রী দেখে মেজাজের দাপট আরো চওড়া হয়। বাসায় কাজের লোকের অভাব আছে, তার অসুস্থ বউ কেন দৌড়ঝাঁপ করবে? হাজারবার বলেও এই মেয়েকে বোঝানো যায় না। নিশ্চিত শরীর খারাপ লাগছে বলেই এভাবে বসে আছে। প্রিমার পানে রক্তিম চোখে চেয়ে থাকে আশিয়ান, অথচ প্রিমার কোনো ভ্রুক্ষেপ নেই। সে চোখ বুজে মরা মানুষের মতো নিস্তেজ হয়ে পড়ে আছে। কিছু একটা ভেবে আশিয়ান আশেপাশে তাকায়। চারপাশে কাউকে না দেখতে পেয়ে হনহনিয়ে হেঁটে প্রিমার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় প্রিমা স্পষ্ট সুরে আর্তনাদ করে ওঠে। আতঙ্কিত হয়ে চোখ মেলে তাকিয়ে বলে, কি করছেন? আশিয়ান ভাবশীল ভঙ্গিতে ঘরের দিকে এগোতে এগোতে বলল, বিচার করার জন্য আসামিকে কাঠগড়া নিয়ে যাচ্ছে। কথাটা কান অবধি আসলেও উত্তর দেয় না প্রিমা। ক্লান্তিতে নেতিয়ে পড়ে আশিয়ানের বাহুডোরে। তার বুকে মাথা ঠেকিয়ে থেমে থেমে বলে, একটু ঘুম পাড়িয়ে দিন না প্লিজ। প্রিমার কথায় আশিয়ানের কপালে ভাঁজ পড়ে। রাগটা নিমিষেই মাটি হয়ে যায়। একরাশ চিন্তা ঘিরে ধরে তাকে। প্রশ্নাক্ত চোখে চেয়ে অনুসন্ধানী স্বরে আশিয়ান প্রশ্ন করে, কি হচ্ছে আপনার? মরসিং হচ্ছে নাকি বুক ধরফর করছে? সিজারের পর প্রায় এমন হতো প্রিমার, এই জন্যই আশিয়ান প্রশ্নটা করল। প্রিমার ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে শান্ত গলায় বলল, কিছু হয়নি আমার, সব ঠিক আছে। একটু বেশি ক্লান্ত লাগছে আর কি। আর কতক্ষণ করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? বেডরুমে চলুন, নয়তো নামিয়ে দিন আমায়। খানিকটা অস্বস্তি নিয়েই বলল প্রিমা। আশিয়ান চুপচাপ তাকে নিয়ে ঘরে গেল। বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখানে বসুন, আমি সিরাজকে ডেকে আছি। আপনার ছছেদের বোঝা হয়ে গেছে আমার। প্রিমা প্রতিউত্তর করতে পারল না। তার আগে গা গুলিয়ে আসলো তার। বমি আসছে বুঝতে পেরে বেচারি এক ছুটে ওয়াশরুমে যায়। প্রিমাকে ওভাবে ছুটে যেতে দেখে আশিয়ান ভীষণ অবাক হয়। হুঁশ ফিরতে সেও প্রিমার পিছু গিয়ে তাকে আগলে নেয়। প্রিমার ততক্ষণে এক দফা বমি হয়ে গিয়েছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে হাঁপাচ্ছে কেবল। শান কিছু বলতে নিবে তার আগেই আবার গা ভাসিয়ে বমি করে ফেলে প্রিমা। প্রিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চিন্তিত স্বরে আশিয়ান শুধায়, আর ইউ ওকে? বেশি খারাপ লাগছে ওয়াইফি? প্রিমা ভার ছেড়ে দেয় আশিয়ানের উপর। লম্বা শ্বাস টেনে হাঁপানো কণ্ঠে বলে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন না প্লিজ, সব অন্ধকার লাগছে। আশিয়ান হাত বাড়িয়ে প্রিমার নতজানু দেহখানা নিজের সাথে আগলে নিল। প্রিমাও পরম শান্তিতে চোখ বুজে পড়ে রইল তার বুকে। খানিকক্ষণ বাদে আশিয়ান নরম স্বরে শুধালো, হুট করে কি হলো প্রেম? এত অসুস্থ হলেন কিভাবে? প্রিমা ক্লান্ত স্বরে বলল, কদিন থেকে শরীরটা একটু খারাপ, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু সবটা শুনে আশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সময় নষ্ট না করে প্রিমাকে ফ্রেশ করিয়ে কোলে তুলে রুমে ঢুকলো। তারপর তাকে বেডে শুইয়ে দিয়ে পাশে বসে রইল। আশিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে প্রিমা আদুরে ভঙ্গিতে তার কোলে মাথা রেখে পেটে মুখ গুজে স্পষ্ট সুরে বলল, জাস্ট একটু দুর্বল লাগছে, ইটস নর্মাল। আপনি অযথাই চিন্তা করছেন জনাব। আশিয়ান স্মিত হাসলো কেবল, জবাব দিল না। প্রিমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নিশ্চুপে। কিছুটা সময় পেরোতেই হঠাৎ করে আশিয়ানের মাথায় খেলে গেল এক অপ্রাসঙ্গিক চিন্তা। প্রিমার দিকে বড় বড় চোখে তাকিয়ে শুধালো, আপনার লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট কবে ছিল? আশিয়ানের প্রশ্ন শুনেও প্রিমা হকচকিয়ে উঠে চোখ মেলে তাকালো। ইতিউতি চেয়ে মাথায় একটু চাপ প্রয়োগ করতেই মনে পড়লো লাস্ট 2 মাসের সাইকেল মিস হয়ে গেছে। সর্বনাশ! আশিয়ান তখনও প্রশ্নাক্ত চোখে চেয়ে আছে। প্রিমা তার পানে ভয়ার্ত দৃষ্টিতে তাকে আমতা আমতা করে বলল, মানে পিরিয়ড, আসলে মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা বইয়ের জড়তা দেখে যা বুঝার তা বুঝে গেল আশিয়ান। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। প্রিমা ইনোসেন্ট চোখে চেয়ে রইল কেবল। সংসার জীবনে এই প্রথম আশিয়ানের রণমূর্তি চেহারা দেখলো সে। কি বলবে বুঝে উঠতে না পেরেই চুপ রইল।
খানিকক্ষণ পর আশিয়ান রাগী স্বরে শুধালো। প্রেগনেন্সি স্ট্রিপ আছে? প্রিমা দুপাশে মাথা নাড়িয়ে বলল। নাই। আশিয়ান ফোঁস করে শ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিল। তার অশান্ত আচরণ লক্ষ্য করে প্রিমা মিনমিন স্বরে বলল। এত রাখছেন কেন? বাচ্চারা তো ফেরেশতা। আল্লাহ কি সবাইকে এই উপহার দেয়? আমরা কত লাকি দেখুন। আমার হেলথ নিয়ে চিন্তা করছেন আপনি? এখন তো আমি একদম ফিট অ্যান্ড ফাইন। আগের প্রেগনেন্সির 5 বছর পেরিয়েছে। এখন ফোন কানে ধরে রাখা অবস্থায় আশিয়ান দাঁতে দাঁত চেপে বলল। জাস্ট শাট আপ প্রেম। বাকি কথা শেষ করতে পারল না প্রিমা। তার আগেই বাসখাই ধমকে চুপসে গেল সে। সারা জীবন নরম সুরে কথা বলা মানুষটার এহেন ভয়ঙ্কর ধমকে রীতিমতো গুটিয়ে গেল বেচারি। আশিয়ানের কোল থেকে সরে গিয়ে দুর্বল শরীরে উঠে বসলো প্রিমা। তাকে সরে যেতে দেখে আরো এক দফা মেজাজ খারাপ হলো আশিয়ানের, তবে কিছু বলল না। অনলাইনে ভালো ব্র্যান্ডের কয়েকটা স্টপ অর্ডার দিয়ে চুপচাপ বেডে হেলান দিয়ে বসে রইল আশিয়ান। প্রিমার দিকে ফিরেও তাকালো না। এদিকে প্রিমাও দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপে বিছানার এক পাশে হাত পা গুটিয়ে শুয়ে থাকলো। খানিকক্ষণ পর আশিয়ান উঠে গিয়ে একটা পার্সেল হাতে রুমে আসলো। তার মধ্যে থেকে একটা প্রেগনেন্সির কিট প্রিমার দিকে এগিয়ে দিয়ে বলল। চেক করে রেজাল্ট জানান। ভয়ঙ্কর লেভেলের শরীর খারাপ লাগছিল প্রিমার। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। সবে একটু ঘুম এসেছিল তার। আশিয়ানের ডাকে সেটাও দফারফা হয়ে গেল। প্রিমা টু শব্দ করলো না। ধীরে সুস্থে উঠে বসে আশিয়ানের হাত থেকে কিটটা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। প্রিমার অভিমান বুঝেছে আশিয়ান, কিন্তু সেও যে নিরুপায়। নতুন অস্তিত্বের জন্য নিজের আত্মাকে কিভাবে হারাবে সে? সেকেন্ড টাইম বেবি প্ল্যানিং এর ক্ষেত্রে ডক্টর কড়া গলায় নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রিমার শরীরও খুব একটা ভালো থাকে না। কখনো যদি আশিয়ান একটু কন্ট্রোল হারায় তবে বেচারি প্রিমা পর পর 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারে না। অতিরিক্ত ব্যথায় জরাক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়। খুব বেশি স্টেট নিতে পারে না। ভারী কিছু ওঠালেই শ্বাস নিতে কষ্ট হয়। ইভেন ইরাকেও কোলে রাখতে পারে না বেশিক্ষণ। বাচ্চারা একটু একটু জ্বালালে মাথা ব্যথায় কাহিল হয়ে পড়ে প্রিমা। সামান্য বিষয়গুলো মানতে পারে না। সেখানে প্রেগনেন্সির মতো রিস্কি জোনে কিভাবে সার্ভাইভ করবে সে? আতঙ্কে বুক কাঁপছে আশিয়ানের। এবার বোধহয় হার্ট স্ট্রোক হয়েই যাবে। আশিয়ানের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমা বেরিয়ে আসে। বেচারি টলসে রীতিমতো। আশিয়ান এগিয়ে গিয়ে জড়িয়ে নেয় তাকে। প্রিমাও চুপচাপ লেপ্টে পড়ে থাকে প্রিয় মানুষের বক্ষে। আশিয়ান উত্তেজিত স্বরে জিজ্ঞেস করে। রেজাল্ট কি আসছে? প্রিমা কথা না বাড়িয়ে প্রেগনেন্সির কিটটা শানের দিকে বাড়িয়ে দেয়। আশিয়ান এক প্রকার থাবা দিয়ে ছিনিয়ে নেয় ওটাকে। চোখের সামনে কিটটা ধরতেই বুঝতে পারে রেজাল্ট নেগেটিভ, অর্থাৎ প্রিমা প্রেগনেন্ট নয়। বিষয়টা বুঝতে পেরে আটকে আসা শ্বাসটা ছাড়ে আশিয়ান। শক্ত করে প্রিমাকে জড়িয়ে ধরে বলে। ভয় পেয়ে দিয়েছিলেন ওয়াইফে। বকাদের জন্য আম সরি। প্রিমা বুঝে আসা কণ্ঠে বলে। নট ফেয়ার। আশিয়ান প্রতি উত্তর করে না। ক্লান্ত প্রিমাকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলে। মানুষ জানে আমি একজন সফল বিজনেসম্যান, বিনিয়োগ আর বিনিময়ের হিসেবে বড্ড বাঁকা। অথচ তারা জানে না পৃথিবীর নামে তুমি মূল্যবান জহরতের বিপরীত পাল্লায় যদি তুচ্ছ আপনিটাকে রাখা হয়, তবে আমি সবকিছু হারিয়ে স্ট্রেফ আপনাকে চাইব। পরিশিষ্ট নিস্তব্ধ রজনী। বাসরের যাবতীয় কার্যক্রম শেষ হয়েছে। আত্মীয় স্বজনরা বিদায় নিয়েছে সন্ধ্যায়। বাড়ির বড়রা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। বড় হয়ে যাওয়ায় প্রান্তিক আর আহিয়ানকে আলাদা কম্বাইন্ড রুমে দেওয়া হয়েছে। ইরা এখনো আশিয়ান আর প্রিমাদের সাথে ঘুমায়, তবে বেশিরভাগ সময় সে ঘুমায় তার দাদা দাদির কাছে। আজও তাই হয়েছে। বিকেলে ঘুমিয়ে রাত 10টায় উঠেছে প্রিমা। ভালো ঘুম হওয়ায় শরীরটা বেশ ফুরফুরে লাগছিল তার। এই জন্যই উঠে সরাসরি কিচেনে এসেছে। সবাইকে খাবার দিয়ে এখন গোছগাছ করছে। এর মধ্যে আশিয়ান বহুবার তার সাথে ভাব জমাতে এসেছে, কিন্তু প্রিমা কথা বলেনি। হাতের কাজ শেষ হতেই ফারজানা আর মেহু এসে হাজির হয় কিচেনে। প্রিমা তাদের দেখে বলে। কি ব্যাপার তোমরা এইখানে যে? ফারজানা আগ্রহ নিয়ে বলল। কাজে এসেছিলাম। তুই ফ্রি হয়েছিস? পাতিলে থাকা অবশিষ্ট চা মগে ঢেলে প্রিমা বলল। হ্যাঁ, কিন্তু কি কাজে এসেছো? মেহেরিমা হাসি চাপিয়ে রেখে বলল।
ছাদে গানের আসর বসেছে, আজ ইস্তিরাজ ভাই গান গাইবেন, আমাদের দায়িত্ব তাল মেলানো। জলদি চলো বৌমনি। প্রিমা শান্ত গলায় বলল। আজ না মেহু, অন্য কোনো দিন যাব, তোমরা এনজয় করো, আমি চা খেয়ে একটু ঘুমাবো। ফারজানা চোখ ছোট ছোট করে বলে। আমার 1.5 বছরের বাচ্চা ছেলেকে মেহুর শাশুড়ির কাছে রেখে আমি যেতে পারছি, অথচ তুমি ঘুম ছেড়ে আসতে পারছো না। আমার জামাইয়ের ট্যালেন্টকে ইগনোর করা হচ্ছে। বউ হয়ে তা তো মানবো না আমি। প্রিমা অসহায় বোধ করলো। তাদের দ্বিমুখী আক্রমণের কবলে পড়ে না চাইলেও রাজি হতে হলো তাকে। 3 রমণী রওনা দিল ছাদের উদ্দেশ্যে। সময়টা প্রায় মধ্যরাত। চারিদিক নিস্তব্ধ। দূর দূরান্তের কোনো শব্দের উৎস নেই। ছাদে এসে উপস্থিত হতেই চোখে ঝলসে যায় প্রিমার। চারপাশটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা, কোনো ধরনের এক্সট্রা কিচ্ছু নেই, ভীষণ সিমসাম করে গোছানো। ছাদের মধ্যখানে চাদর বিছিয়ে রাখা হয়েছে, তার উপর বসে আছে 3 জন সুদর্শন পুরুষ। ইস্তিরাজের হাতে গিটার আর শান এবং তাজের হাতে কফির মগ। 3 জন রমণী ছাদে আসতেই ইস্তিরাজ মজার ছলে বলল। আমাকে বরবাদী বিবিরা হাজির ভাইগণ, এবার শুরু করা যাক তবে। ইতিরাজের ডবল মিনিং কথায় তেতে উঠে ফারজানা। এগিয়ে এসে বসতে বসতে সে বলে ওঠে। দিন শেষে কিন্তু ঘরেই ফিরতে হবে মিস্টার সুর ছাড়া সুরকার, কথাটা মাথায় রাখেন। বউয়ের হুমকিতে কেসে ওঠে ইস্তিরাজ। বাকিরা না চাইতেও হেসে ফেলে। প্রিমার মুখেও স্মিত হাসি দেখা যায়। আশিয়ান আর চোখে দেখে সেটা। ওদিকে মেহেরিমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে তারজিয়ান। অন্ধকার রাতের ফায়দা ওঠাতে মোটেও ভুলে না সে। মেহেরিমার কোমর জড়িয়ে ধরে তার কানে ফিসফিসিয়ে বলে। আপাতত সং শুন, সিনেমা দেখানোর দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি বৌজান, ইট উইল বি লং অ্যান্ড এনজয়িং। মেহেরিমা বেচারি লাজে মরে যায়। অস্পষ্ট সুরে বলে। একটু তো সভ্যতা রাখুন। তারজিয়ান তার কোমর খামচে ধরে ফিসফিসিয়ে বলে। 1 বছর 4 মাস যথেষ্ট সভ্যতা দেখিয়ে ফেলেছি। নাও ইটস টাইম টু বি লিটল অসভ্য। মেহেরিমা কথা বাড়ালো না। ইসরাজের গান শোনায় মনোযোগী হলো। তারজিয়ান তার দুষ্টুমি চলমান রাখলো। ওদিকে আশিয়ান প্রিমার পাশে ঘেঁষে বসে ধীর কণ্ঠে বলে। আমি সরি ওয়াইফি, বাট আই ওয়াজ ওয়ারিড। আশিয়ানকে কথা শেষ করতে না দিয়ে তার বাহুতে মাথা রাখলো প্রিমা। শান্ত গলায় বলল। আমি জানি সবটা, বুঝি আপনার চিন্তা, তবে অতিমাত্রায় আহ্লাদে অভ্যস্ত হয়ে যাওয়ায় সামান্য ধমকটাও হজম করতে পারেনি। পরবর্তীতে হিসেব করে দেখলাম ব্যাপারটাই আমার ভুল ছিল। আশিয়ান আলতো করে তাকে জড়িয়ে ধরে মাথায় আলতো করে চুমু দিয়ে বলে। বউচার জন্য অসংখ্য ধন্যবাদ প্রেম। প্রিমা হাসলো, প্রাণোচ্ছল সেই হাসি। দৃশ্যখানা চোখ ভরে দেখে নিয়ে আশিয়ান সামনে তাকালো। দেখলো ইসরাস গিটারের সাথে যুদ্ধ করছে। কি যেন সমস্যা হয়েছে। ওটা দেখে আশিয়ান বিরক্ত কণ্ঠে বলল। তাড়াতাড়ি কর ভাই, আমার ঘরে ফিরতে হবে, কাজ আছে। ইসরাস চোখ ছোট ছোট করে তার পানে চেয়ে বলল। আমারও ঘর আছে, আল্লাহ দেওয়ার একটা ব্রিটিশ ঘরণীয় আছে, সুতরাং আমারও বহুত কাজ আছে। তুই আমারে হয়তো খোঁচা দিয়ে আকামা প্রমাণ করার চেষ্টা করিস না। ইসরাজের কথায় সবাই হো হো করে হেসে ফেলে। আশিয়ান বিরক্ত স্বরে বলে। আই এম নট জোকিং ইয়ার। ইসরাজ বুঝলো সিরিয়াস কিছু, তাই মাথা নাড়িয়ে বলল। অলমোস্ট ডান। আশিয়ান সায় জানিয়ে চুপ রইল। প্রিমা আনমনে ভাবতে লাগলো কি কাজ আছে শানের। হুট করে মনে পড়লো এ সময় তো নামাজ পড়ে আশিয়ান। কিছু একটা মনে পড়তেই আশিয়ানের বুকের সাথে আরেকটুখানি জড়িয়ে গিয়ে প্রিমা জিজ্ঞেস করলো। একটা প্রশ্ন করি? আশিয়ান তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। হ্যাঁ বলুন। প্রিমা প্রশ্নাক্ত চোখে চেয়ে বলল। আমার জানা মতে আপনি ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। সেই হিসেবে খুব একটা কাজা নামাজ থাকার কথা না, তাহলে রোজ রাতে আলাদা করে আপনি কিসের সালাত আদায় করেন? প্রিমার প্রশ্নটা শুনে আশিয়ানের মুখে স্মিত হাসি খেলে গেল। প্রিমার কৌতূহলী দৃষ্টিতে চোখ রেখে ধীর স্বরে বলল। আপনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন প্রেম। তুচ্ছ জীবনটি বহু মূল্যবান কিছু দিয়ে ফেলেছেন খোদা। এই জন্য রোজ 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া জানাই ওনাকে। মনে যাতে প্রার্থনা করি আমার রাজত্বের অবাধ্য রানীটাকে অসীম পরিমাণ ভালোবাসার সক্ষমতা দেন আমায়।
কথাটা শুনে চোখ ছলছল করে উঠল প্রিমার। এক জীবনে আর কি চাই তার? ধৈর্যের ফল সুদ সহ ফেরত এসেছে। যে পুরুষ স্বীকারোক্তি দিতে ভয় পেত সেই মানুষটাই রোজ চিৎকার করে কেঁদে খোদার দরবারে তাকে সুস্থ রাখার আর্জি জানায়। নিজের ভাবনায় ডুবে থাকার মাঝেই প্রিমার কর্ণে পৌঁছায় কিছু পঙ্গুক্তি। লম্বা একটা সুর টেনে অতঃপর প্রিয়তমা স্ত্রীর চোখে চোখ রেখে ইসরাজ গেয়ে ওঠে। देखा हजारों दफा आपको, फिर भी करारी कैसी है, संभाले संभलता नहीं दिल, कुछ प्यार में बात ऐसी है। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।